নিজের রান্নার ধরন দেখে এখন নিজেই খুব অবাক হয়ে যায়। যে মেয়েটা অলস এবং অকর্মের ঠিকই ছিল, সেই মেয়েটা এখন মাশাআল্লাহ অনেক কিছু রান্না বান্না করতে পারে। নিজের গুণগুলো এখন এইভাবেই প্রশংসায় তুলে ধরছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কখনোই কাউকে কোনো জিনিস নিয়ে অবহেলা কিংবা অবজ্ঞা করবেন না। আমার বিয়ের প্রায় অনেক বছর হয়ে গেল, আমি কিন্তু ঠিকঠাক মতো রান্না বান্নাও করতে পারতাম না। এই কথাটা কিন্তু আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। যখন থেকে রান্না বান্নার ধারস্থ হলাম তখন থেকেই কেন জানি রান্নাটা ভালোবেসে আগলিয়ে নিয়েছি। মানে এটা করতে এখন ভালো লাগে। তবে প্রথম দিকটাতে একটু কষ্ট হয়েছিল, আর তখন কিন্তু তেল মশলাটাও একটু বেশি ব্যবহার হতো মনে হতো। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে এখন সবকিছুই পাল্টে গিয়েছে। এখন মনে হয় যত শর্টকাটে যত কিছু রান্না করা যায় ততই যেন বেটার। আর আলহামদুলিল্লাহ এই খাবারগুলো কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে থাকে। প্রথম দিকে যখন রান্নাটা শুরু করি তখন কিন্তু অনেক মশলা তেল এই জাতীয় খাবারগুলোই দিতাম, আর খেতেও কিন্তু অনেক ভালোই লাগতো, সময়ও হতো অনেক বেশি। কিন্তু যখন থেকে আপনাদের ভাইয়া ঘোষণা দিল যে তেল মশলা কম দিয়ে রান্না বান্না করতে হবে, কম বলতে একদমই কম, তখন থেকে কিন্তু আমার রান্নার ধরনটা একদমই পাল্টে গিয়েছে। আমি জাস্ট ওর কথা মাফিকেই কিন্তু রান্না বান্নাগুলো করতাম, কিন্তু নিজেরা একদমই খেতে পারতাম না। শুধু যে নিজেরা এমনটাও কিন্তু নয়, আপনাদের ভাইয়াও কিন্তু তেমন একটা খেতে পারতো না। কিন্তু ওই যে জীবন বাঁচাতে গেলে খেতেই হবে, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেহেতু চলছিল তখন কিন্তু সমস্ত খাবারগুলো সেভাবেই করা হতো। আর আমিও যেহেতু একটু অলস টাইপের ছিলাম, নিজেদের জন্য এক্সট্রা কিছু করব সেইটুকু করারও শক্তি কিংবা সাহস হয়ে উঠছিল না। আচ্ছা যাই হোক, বেশ অনেকটা সময় পর যখন নিজেকে আর একটু রান্নার প্রতি ঝুঁকলাম তখন মনে হলো না, নিজেদের জন্য কিংবা আপনাদের ভাইয়ার জন্য সবার জন্যই যাই কিছু রান্না করি না কেন, যাতে কম তেল মশলার মধ্যে রান্নাটা করতে পারি আর খেতে অনেক সুস্বাদু হয়, সেভাবেই রান্নাগুলো করছিলাম, মানে চেষ্টা করছিলাম। তারপর অনেক ঘাটাঘাটির পর যখন প্রত্যেকটা রান্নার প্রসেসিং গুলো শিখে গেলাম, এখন মাশাআল্লাহ কোনো রান্নায় আমার কাছে মনে হয় না যে এই রান্নাটা খারাপ হয়েছে, কিংবা অভিযোগও আসে না যে এই রান্নাটা একটু বেশি হয়েছে বা কম হয়েছে মশলার দিক থেকে। আগে কিন্তু বেশিরভাগই একটা অভিযোগ থাকতো যে লবণ বেশি দিয়ে ফেলেছি। তবে এই নিয়ে কোনো রাগারাগি না থাকলেও আমার কিন্তু ভীষণ মন খারাপ হতো যে ইচ্ছে করে তো লবণটা দিতাম না, কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে আপনাদের ভাইয়া লবণের পরিমাণটা খুবই কম খেত আগে থেকেই। তখন কিন্তু লবণের আন্দাজটা কিংবা লবণের স্বাদটুকু বুঝতামই না। এখন কিন্তু ওর সাথে সাথে থাকতে থাকতে আমরাও এই লবণের অভ্যাসটা একদমই বাদ দিয়ে দিয়েছি, মানে একদমই কম খাই। তারপর এক্সট্রা যে কাঁচা লবণটাও থাকে সেটাও কিন্তু আমরা খাই না। আচ্ছা যাই হোক, এই এত কিছু ঘটনা কিংবা এত কিছুর বিবরণ দিচ্ছি শুধু একটা কারণেই, এই পুঁই শাকটা। এই খাবারটা কিন্তু আমাদের দুইজনেরই খুবই অপছন্দনীয় একটা খাবার ছিল। পুঁই শাকের শাকটা যদিও ভাজি করে খাওয়া হতো, কিন্তু তরকারি আমার মনে হয় না কোনোদিন আমি রান্না করেছি। তবে ইদানিং যত ভারী রান্না করি না কেন, পুঁই শাকটা খেতে এত ভালো লাগে, বাচ্চা সহ সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন। শুধুমাত্র এখন আপনাদের ভাইয়া এই তরকারিটার লোভে পুঁই শাক এতগুলো করে নিয়ে আসে যেন আমি এইরকম নর্মাল ভাবে রান্নাটা করে দেই ওকে। সত্যি বলতে এখন আমিও একটু চেষ্টা করি যাতে সবাই মিলে খেতে পারি এবং একটু স্বাদ হয় সেই দিকে খেয়াল রেখেই কিন্তু রান্নাগুলো করা। এখন অনেকেই বলতে পারেন যে আপু এখানে তো কোনো মশলাই দেননি। হ্যাঁ আপু, আমি বলছি সেম এভাবে আপনি একদিন রান্না করে দেখেন, ইনশাল্লাহ খেয়ে অবশ্যই বলবেন যে রান্নাটা দারুণ হয়েছে।